আচ্ছা, তাহলে দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে আমরা মেইনলি প্ল্যান্টের গ্রোথ আর প্ল্যান্টের হরমোনস গুলো পড়বো। প্ল্যান্টের যে হরমোনস তোমরা ছোটবেলায় পড়েছিলে, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, মনে পড়ছে? ওগুলো পড়বো তোমরা। ওই এই সাইডে পড়তো, ওই দিকে পড়তো, দেখতে পাবো তাহলে। এই যে ওই যে আমাদের জ্যাকটা ওটা গরম লাগছিল। আচ্ছা, দাঁড়া। প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে আমরা করবো হচ্ছে প্ল্যান্টটা কোন ফ্যাশনে, কোন ফরম্যাটে সেল ডিভিশন করে, সেল ডিভিশনের আলাদা আলাদা ফেজ গুলো কি, এগুলো আমরা এখানে দেখবো। এটা, হ্যাঁ, এটা পুরনো বিষয়। হ্যাঁ, নতুন বইতে চ্যাপ্টার নাম্বার 13, আমারটাতে চ্যাপ্টার নাম্বার 15, এটা পুরানো বই তো তাই। তাহলে ব্যাপারটা দেখো, শোনো, এখান থেকে মার্ক করো যে এই যে এখান থেকে মার্ক করো, হোয়াট ডু ইউ মিন বাই ডেভেলপমেন্ট। প্রথমে যেটা মার্ক করবা সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ইজ দ্য সাম অফ প্রসেস অফ টু প্রসেসেস, একটা হচ্ছে গ্রোথ আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। বুঝো, গ্রোথ আর ডিফারেন্সিয়েশন কে একসাথে ডেভেলপমেন্ট বলে। আমার কথাটা এইদিকে দেখো এবার। ভাবো এটা একটা সেল আছে, এই সেলটা কি হলো, সেলটা সাইজে বড় হলো, বুঝলা? তারপরে একটা সেল থেকে দুটা সেল হলো, একটা সেল থেকে দুটা সেল হলো, এটাকে আমি বলবো গ্রোথ। সেলের সাইজ বেড়ে যাওয়া, সেলের নাম্বার বেড়ে যাওয়া, যত সেলের সাইজ আর নাম্বার বাড়বে, একটা প্ল্যান্ট একটা প্ল্যান্ট তত ছোট থেকে বড় হবে। কথাটা বুঝলাম? সেটাকে বলছি আমরা গ্রোথ। কিন্তু ডিফারেন্সিয়েশন কি, এই সেলগুলো থেকেই ধরে নাও তোমার তৈরি হচ্ছে জাইলেম, অন্য সেলে কনভার্ট হয়ে গেল, বা এই সেল থেকেই তৈরি হচ্ছে মনে করো লিফের ক্লোরো বেসোফিল সেল। কথাটা বুঝতে পারছো? যখন সেলের শেপ সাইজ চেঞ্জ হয়ে যায় আর সেলগুলো যখন অন্য কোনো কাজে ইনভলভ হয়ে যায়, তখন ওইটাকে বলে ডিফারেন্সিয়েশন। তাহলে ডেভেলপমেন্ট কি, গ্রোথ আর ডিফারেন্সিয়েশন কে একসাথে, সাম মানে কি একসাথে বলে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে একটা সেল, একটা যে কোনো অর্গানিজমের শুরু কি থেকে হয়, জাইগোট থেকে হয়। এই জাইগোটটাই ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে, মানে কি হাইলি অর্ডার সাকসেশন, মানে বড় হতে থাকে, ডেভেলপমেন্টাল প্রসেসের মধ্যে দিয়ে যায়। ডেভেলপমেন্টাল প্ল্যান্টের ফ্লাওয়ারের ওভিউলের মধ্যে জাইগোট হয়। হ্যাঁ, তো এবার ওটা সাকসেশন হলো, মানে ওগুলো গ্রোথ হলো, ডিফারেন্সিয়েশন হলো, হয়ে তারপরে ও আলটিমেটলি মারা যাবে। এবার যখন ডিফারেন্সিয়েশন হচ্ছে, এদিকে দেখো, যখন ডিফারেন্সিয়েশন হচ্ছে তখন একটা সিঙ্গেল সেল জাইগোট থেকে রুটের সেল তৈরি হচ্ছে, লিফের সেল তৈরি হচ্ছে, ব্রাঞ্চ তৈরি হচ্ছে, তারপর হচ্ছে ফ্লাওয়ার তৈরি হচ্ছে। এই সেম জাইগোটের সেলগুলো থেকেই ফ্রুট তৈরি হচ্ছে, সিড তৈরি হচ্ছে, তারপরে আলটিমেটলি মারা যাচ্ছে। তাহলে একটা সিঙ্গেল সেল যে শুরু হয়েছিল জাইগোট থেকে, একটা অর্গানিজম যে শুরু হয়েছিল জাইগোট থেকে, জাইগোট থেকে ও আলাদা আলাদা কি হলো বলো তো, আলাদা আলাদা পার্টস এর সেলে কনভার্ট হয়ে গেল। নিশ্চয়ই আমাকে একটা জিনিস বলো, নিশ্চয়ই হচ্ছে তোমার রুটের সেল আর ফ্লাওয়ারের সেল নিশ্চয়ই একই রকম দেখতে হবে না। রুটের সেল আলাদা রকম হবে, ফ্লাওয়ারের সেল আলাদা রকম হবে। তাহলে কিন্তু ওটা আসলে একটা সিঙ্গেল সেল থেকে, যেটাকে তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বলে এটাকে। হ্যাঁ, একটা জাইগোট রুটের সেলের ফর্ম নিয়ে নিচ্ছে, তারপরে লিফ হয়ে যাচ্ছে, ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারলা? তাহলে প্রথমে জাইগোটটা তৈরি হওয়ার পরে কি হবে, সিডের জার্মিনেশন হবে।
তারপরে সিডটা জার্মিনেশন হবে যদি ফেভারেবল কন্ডিশন পায় তাহলেই জার্মিনেশন হবে। আর যদি ফেভারেবল কন্ডিশন অ্যাবসেন্ট থাকে তাহলে জার্মিনেশনটা বন্ধ হয়ে থাকবে, সিডটা কি বলতো স্লিপ কন্ডিশনে চলে যাবে, বা বলতে গেলে রেস্টিং কন্ডিশনে চলে যাবে, যেটাকে বলে ডরম্যান্সি। তারপরে যদি আবার ফেভারেবল কন্ডিশন আবার যদি রিটার্ন করে, মানে আবার যদি ব্যাক করে, তখন আবার তাহলে মেটাবলিক অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে, তখন আবার গ্রোথটা বা জার্মিনেশনটা শুরু হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্টের একটা আইডিয়া। বুঝতে পারছো তো? এখানে কোনো কোয়েশ্চেন আছে? তারপরে চলে আসো, এইখানে দেখো, এইখানে আমরা হচ্ছে একটা সিড কিভাবে জার্মিনেট হচ্ছে সেটা আমরা দেখছি। আগে আমার কথাটা শোনো, একটা সিডের আগে পার্টস গুলো বোঝো। একটা সিড, একটা সিডের মধ্যে এমব্রায়ো থাকে, একটা সিডের মধ্যে এমব্রায়ো থাকে। এমব্রায়োর যেই পার্টটা শুটে কনভার্ট হয় সেটাকে কি বলে? প্রিমিউল। আর যেই পার্টটা রুটে কনভার্ট হয় সেটাকে বলে রেডিকাল, সেটাকে বলে রেডিকাল। কিন্তু আজকে আমি তোমাদেরকে আরো দুটা এক্সট্রা পার্টের কথা বলছি, যেগুলো তোমরা ক্লাস 12-এ পড়বে। প্রিমিউলের ঠিক নিচের পার্টটাকে বলে এপিকটিল। প্রিমিউলের ঠিক নিচের পার্টটাকে কি বলে? এপিকটিল। আর রেডিকালের ঠিক উপরের পার্টটাকে বলে হাইপোকটিল। রেডিকালের ঠিক উপরের পার্টটাকে বলে হাইপোকটিল। এই যে দেখা যাচ্ছে হাইপোকটিল এখানে লেখা আছে, এটা ভাবো রেডিকালটা যেটা রুট হয়ে গেল তার উপরের পার্টটাকে বলে হাইপোকটিল। আর এখানে লেখা আছে এপিকটিল, ভাবো প্রিমিউলটা যেটা শুটে কনভার্ট হলো ওর ঠিক নিচের পার্টটাকে বলে এপিকটিল। তাহলে এপিকটিল আর প্রিমিউল মিলে, এপিকটিল আর প্রিমিউল মিলে শুটে কনভার্ট হয়, শুট সিস্টেম বানায়। আর রেডিকাল আর হাইপোকটিল মিলে, রেডিকাল আর হাইপোকটিল মিলে রুট সিস্টেম বানায়, যেটা মাটির নিচে চলে যায়। তাহলে দেখো এখানে কিভাবে প্রথমে রুটটা বেরোলো, দেখো হাইপোকটিলটা বেরোচ্ছে, তারপরে হাইপোকটিল থেকে আগে রুটটা জার্মিনেট হলো, রুটটা জার্মিনেট হওয়ার পরে দেখো শুটটা জার্মিনেট হলো। শুটের মধ্যে কি আছে? এপিকটিল আছে। তারপরে প্রিমিউল পার্টটা থেকে নতুন পাতা হলো, এপিকটিলের গ্রোথ হচ্ছে, এরকম করে নতুন একটা ফুললি গাছ হয়ে গেল। এইভাবে জার্মিনেশনের, জার্মিনেশন, জার্মিনেশন এন্ড সিডলিং ডেভেলপমেন্ট ইন বিন, বিন সিডের এটা দেখানো হয়েছে। এবার চলে আসো গ্রোথ। হোয়াট ইজ গ্রোথ? গ্রোথ হচ্ছে একটা, গ্রোথ হচ্ছে একটা ইরিভার্সিবল পার্মানেন্ট ইনক্রিজ ইন সাইজ। বুঝতে পারছো? মানে একটা যে কোনো পার্টের যদি সাইজটা ইনক্রিজ হয় তাহলে ওটার ব্যাক করে ছোট হবে না। যেমন একটা বাচ্চা বড় হবে, বুড়ো হবে, কিন্তু বুড়ো থেকে কখনো বাচ্চা হবে না। ইরিভার্সিবল পার্মানেন্ট চেঞ্জ। কিসের সাইজ বেড়ে যেতে পারে? কোনো অর্গানের সাইজ বেড়ে যেতে পারে, বা কোনো পার্টের সাইজ বেড়ে যেতে পারে, বা কোনো ইন্ডিভিজুয়াল সেলের সাইজ বেড়ে যেতে পারে। সেটাকে বলা হচ্ছে গ্রোথ। এবার গ্রোথ কি জন্য হয়? গ্রোথ হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটিস এর জন্য হয়, মেটাবলিক প্রসেসেস, মেটাবলিজমের জন্য হয়। এবার মেটাবলিজম দু রকমের হতে পারে, অ্যানাবলিক প্রসেস আবার ক্যাটাবলিক প্রসেস। অ্যানাবলিক প্রসেস মানে ফরমেশন, অ্যানাবলিক প্রসেস মানে কি কোনো না কিছু কিছু তৈরি হবে। আর ক্যাটাবলিক প্রসেস মানে কি ব্রেকডাউন, কোনো কিছু ভেঙে যাবে, কোনো কিছু ভেঙে যাবে। আমাকে একটা অ্যানাবলিক প্রসেসের এক্সাম্পল দাও যেখানে কিছু না কিছু তৈরি হচ্ছে। অ্যানাবলিক প্রসেসের, অ্যানাবলিক মেটাবলিজমের একটা এক্সাম্পল দাও যেখানে কোনো না কিছু ফরমেশন হচ্ছে, কিছু না কিছু তৈরি হচ্ছে। রেসপিরেশনে কিছু তৈরি হয়, ফটোসিনথেসিস। অ্যানাবলিক প্রসেসের একটা এক্সাম্পল কি? ফটোসিনথেসিস। সিনথেসিস কিছু না কিছু তৈরি হচ্ছে, ফরমেশন। সিনথেসিস মানে কি ফরমেশন, যেখানে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার মিলে মেইনলি গ্লুকোজ বানাচ্ছে, মেইনলি কি বানাচ্ছে? গ্লুকোজ বানাচ্ছে, আর অক্সিজেন তো বাই প্রোডাক্ট। তাহলে কোনো প্ল্যান্টের সেলের মধ্যে যদি গ্লুকোজ তৈরি হয় তাহলে সেলের সেলের সাইজ আর
ওয়েটটা বাড়বে না কমবে? বাড়বে। ফটোসিনথেসিসে যদি গ্লুকোজ তৈরি হচ্ছে তাহলে সেলের মাসটা বাড়বে। তাহলে এটা এটা হয়ে গেল অ্যানাবলিক প্রসেস। আর এই গ্লুকোজটাই যখন আবার প্ল্যান্ট কি করবে, এনার্জি বানানোর জন্য ইউজ করবে, এই গ্লুকোজটাকেই যখন প্ল্যান্ট আবার অক্সিজেন দিয়ে ব্রেক ডাউন করবে, তখন আবার কি তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার যেগুলো ছেড়ে দেবে, আর এটিপি মানে এনার্জি তৈরি হবে, তাই কি না? তাহলে ব্রেকডাউন প্রসেস মানেই হচ্ছে তোমার, যে এক্সাম্পল কি এটার, এক্সাম্পল কি হলো তাহলে বলো তো, বলো ব্রেকডাউন প্রসেসের এক্সাম্পল কি হলো তাহলে? রেসপিরেশন। বুঝতে পারছো? তাহলে এরকম অ্যানাবলিক প্রসেস, ক্যাটাবলিক প্রসেস, মানে বলতে গেলে মেটাবলিক প্রসেস বা মেটাবলিক রিঅ্যাকশনের মাধ্যমে একটা সেলের গ্রোথ হয়, একটা সেল ধীরে ধীরে সাইজে বড় হয়। তার মানে কি, একটা সেলের গ্রোথের জন্য কি দরকার? এনার্জি দরকার। এনার্জি, দেয়ারফর ফর এক্সাম্পল এক্সপ্যানশন অফ লিভস, লিফ ইজ এ গ্রোথ। একটা কচি পাতা ছোট থেকে বড় হয়ে যাওয়া, ছোট থেকে এক্সপ্যান্ড হওয়া, বড় হচ্ছে, এটা কি, এটাও একটা গ্রোথের এক্সাম্পল। পারবা? আচ্ছা, তারপরে চলে আসো, প্ল্যান্ট গ্রোথ জেনারেলি ইজ ইনডিটারমিনেট। প্ল্যান্টের একটা প্ল্যান্ট সারা জীবন ধরে গ্রো হতে থাকে। একটা প্ল্যান্টের গ্রোথ, একটা মানুষ সারা জীবন ধরে গ্রোথ হয়, একটা সার্টেন এজে গিয়ে তার গ্রোথটা স্টপ হয়ে যায়। 18 বছর 21 বছর বয়সে গিয়ে তার গ্রোথ আর হয় না। কিন্তু একটা প্ল্যান্ট সারা জীবন ধরে গ্রোথ হতে থাকে। একটা প্ল্যান্ট যতই বয়স হয়ে যাক না কেন, তার মধ্যে নতুন নতুন পাতা গজায়, স্প্রিং এর টাইমে নতুন পাতা হয়, নতুন ব্রাঞ্চ হয়, ফ্লাওয়ার হয়। তাহলে এগুলা কি, এগুলা এক একটা গ্রোথ। যতদিন বাঁচে ও ততদিন গ্রোথ, বা ও যতদিন না নিজে থেকে শুকিয়ে মারা যাচ্ছে, ততদিন পর্যন্ত ওর কি গ্রোথ হতেই থাকে। হ্যাঁ, আবার গাছ, আমার আমার বাড়িতে আমি একটা গাছ কিনেছি, বেল গাছ। এই ইয়েটা রুটটা উঠানো হয়নি, ওই গোড়া থেকে আবার বেল গাছ বেরিয়ে গেছে। তো প্ল্যান্টের গ্রোথ সারা জীবন ধরে হতে থাকে। সেই জন্য প্ল্যান্টের গ্রোথকে ডিটারমাইন করা যায় না, ইনডিটারমিনেট। মানে কতটা গ্রোথ হবে, তুমি একটা একটা লোকের হাইট কত হবে বলে দিতে পারবা। 18 বছর বা 21 বছর হলো, ওর হাইটটা তুমি ডিটারমাইন করতে পারবা। কিন্তু একটা প্ল্যান্টের গ্রোথ তুমি কোনোদিনও ডিটারমাইন করতে পারবা না, কারণ প্ল্যান্টের সারা জীবন ধরে গ্রোথ হতে থাকে। এই দেখো লেখা আছে থ্রু আউট দেয়ার লাইফ। বুঝতে পারছো? এবার কেন বলো তো প্ল্যান্ট সারা জীবন ধরে গ্রোথ হতে থাকে? প্ল্যান্টের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ টিস্যু থাকে, যেটার নাম মনে আছে? মেরিস্টেমেটিক টিস্যু, তাই কি না? মেরিস্টেমেটিক টিস্যু যেমন শুটের টিপে থাকে, মনে আছে এপিকাল মেরিস্টেম, তারপরে রুটের টিপে থাকে, মনে পড়ছে ক্লাস 9 এর পড়া এপিকাল মেরিস্টেম। এবার এই এপিকাল মেরিস্টেম কি, এর কি, দ্য ক্যাপাসিটি টু ডিভাইড এন্ড সেলফ পারপিচুয়েট। মানে এইখানকার সেল গুলো সারা জীবন ধরে গ্রোথ হতে থাকে, এখান থেকে নতুন নতুন পাতা। এটা যদি লম্বা হয়ে গেল, আবার এপিকাল মেরিস্টেমটা এখানে শিফট হয়ে গেল, তখন এখানে আবার পাতা হবে। বুঝতে পারছো তো? এরকম করে সারা জীবন ধরে প্ল্যান্টের নতুন নতুন পাতা হতেই থাকে। মানে তার কেন, কারণ এখানে ক্যাপাসিটি টু ডিভাইড, সেল ডিভাইড করার ক্যাপাসিটি আছে। একটা সেলের মতনই আর একটা সেল তৈরি করার এবিলিটি আছে, সেল পারপিচুয়েট। ঠিক আছে? দ্য প্রোডাক্ট হাউএভার সুন লুজ দ্য ক্যাপাসিটি টু ডিভাইড। কিন্তু যদিও মেরিস্টেমেটিক টিস্যুর সঙ্গে সঙ্গে মানে কয়েকদিন ডিভাইড হওয়ার পরে আবার ডিভাইড করার এবিলিটিটা হারিয়ে যায়, তখন ওটা কোন টিস্যু হয়ে যায় বলো? মেরিস্টেমেটিক টিস্যু তখন কোন টিস্যুতে কনভার্ট হয়ে যায় বলো? পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়, মনে পড়ছে? যার মধ্যে আবার ডিভাইড করার এবিলিটি হারিয়ে যায়। যেমন মনে করো একটা আম গাছের যে স্টেমটা, স্টেমটা কিন্তু আর গ্রো করে না, তার মানে ওর মধ্যে কি আছে, পার্মানেন্ট টিস্যু আছে। বুঝতে পারছো? এই পার্মানেন্ট টিস্যু গুলোই প্ল্যান্টের বডিটাকে বানায়, মেক আপ দ্য প্ল্যান্ট বডি। আর যাই হোক, দিস ফর্ম অফ গ্রোথ ওয়্যার ইন নিউ সেলস আর অলওয়েজ বিং অ্যাডেড টু প্ল্যান্ট বডি। প্রত্যেক বছর প্রত্যেক টাইম নতুন নতুন সেল অ্যাড হচ্ছে প্ল্যান্টের বডিতে। এই ধরনের গ্রোথকে বলে ওপেন ফর্ম অফ গ্রোথ। এই ধরনের গ্রোথকে কি বলে? ওপেন ফর্ম অফ গ্রোথ। আর আমাদের গ্রোথকে বলবো ক্লোজড ফর্ম অফ গ্রোথ। তো আমরা ছোটবেলায় বা আমরা এই চ্যাপ্টার 6-এও আমরা পড়েছি। চ্যাপ্টার 6 বা চ্যাপ্টার 6 তো না, তোমাদের মনে হয় চ্যাপ্টার 4 টোর হবে, যাই হোক।
চ্যাপ্টার 6ও হতে পারে। দেখবে আমরা যে অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়েছি, ওখানে ছিল রুট এপিকাল মেরিস্টেম। মনে পড়ছে? যদি রুটের টিপে থাকে তাহলে হয়ে গেল রুট এপিকাল মেরিস্টেম, যদি শুটের টিপে থাকে তাহলে কি বলবো? শুট এপিকাল মেরিস্টেম। এইরকম এপিকাল মেরিস্টেম গুলোর জন্য প্ল্যান্টের কি ইনক্রিজ হয় বলতো? এপিকাল মেরিস্টেম থাকলে প্ল্যান্টের কি ইনক্রিজ হয়? হাইট। ভেরি গুড। এপিকাল মেরিস্টেমের জন্য প্ল্যান্টের, এই যে দেখো, যদি শুট এপিকাল মেরিস্টেমের সেলগুলো ডিভাইড করে তাহলে প্ল্যান্টের হাইটটা ইনক্রিজ হচ্ছে, বা এই যে রুটের হাইটটা ইনক্রিজ হচ্ছে। তা হাইট ইনক্রিজ হওয়াকে বলে, এই যে দেখো লেখা আছে, ইউ নো দ্যাট দে আর রেসপন্সিবল ফর, হলো তো, দে আর রেসপন্সিবল ফর প্রাইমারি গ্রোথ। আমার মিরপুরতে, হ্যাঁ, আসলো। আমার বলে বাদল ছেড়ে, ও আমি ভিতরে ঢুকবো পাশে দিন, আসলো আমার কাছে তো ঢুকবো 27 বার আসি, হ্যাঁ। প্রাইমারি গ্রোথ মানে হচ্ছে ইলংগেশন হওয়া, ইলংগেশন অফ দ্য প্ল্যান্টস অ্যালং দেয়ার অ্যাক্সিস, মানে লম্বালম্বি ভাবে লম্বা হওয়া। এটাকে কি বলে? প্রাইমারি গ্রোথ বলে। মনে রেখো, ওটা কিসের জন্য হয়? শুট এপিক্যাল মেরিস্টেম আর শুট এপিক্যাল মেরিস্টেম আর রুট এপিক্যাল মেরিস্টেমের জন্য প্রাইমারি গ্রোথ হয়, যেখানে প্ল্যান্টটা লম্বায় বড় হচ্ছে। কিন্তু তোমরা জানো, মনে আছে, এই যে ধরে নাও এটা একটা স্টেমকে কাটলাম, একটা স্টেমকে যখন কাটি, একটা স্টেমের ঠিক বার্কের নিচে একটা ক্যাম্বিয়াম থাকে, যেটাকে কি বলে? কর্ক ক্যাম্বিয়াম। না, সেটার নাম ছিল কর্ক ক্যাম্বিয়াম। মনে পড়ছে? আর তুমি যদি আরো ডিপে যাও, যেখানে থাকে জাইলেম আর ফ্লোয়েম, মনে পড়ছে? জাইলেম আর ফ্লোয়েমের ওখানেও আর একটা ক্যাম্বিয়াম থাকে, যেটাকে বলে ভাস্কিউলার ক্যাম্বিয়াম। এই কর্ক ক্যাম্বিয়াম ভাস্কিউলার ক্যাম্বিয়ামের মধ্যে থাকে ল্যাটেরাল মেরিস্টেম। ল্যাটেরাল মেরিস্টেম, এই কর্ড ক্যাম্বিয়াম আর ভাস্কুলার ক্যাম্বিয়ামের মধ্যে কোন মেরিস্টেম থাকে? ল্যাটেরাল মেরিস্টেম। তো এই মেরিস্টেম গুলো যদি, এইখানকার সেল গুলো যদি গ্রোথ হয়, এদিকে দেখছো তো, এখানকার সেল গুলো যদি গ্রোথ হয়, ধরো এই রিং এর সেল গুলো গ্রোথ হলো, তখন প্ল্যান্টের কি ইনক্রিজ হবে বলো তো? প্ল্যান্টের ডায়ামিটার আর গার্থটা ইনক্রিজ হচ্ছে। তো গার্থটা ইনক্রিজ হওয়াকে বলে হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। হাইটে বাড়াকে কি বলে? প্রাইমারি। হাইটে বাড়াকে কি বলে? প্রাইমারি গ্রোথ, যেটা শুট এপিক্যাল মেরিস্টেম আর রুট এপিক্যাল মেরিস্টেম। আর ল্যাটেরাল মেরিস্টেম, হুম, হ্যাঁ, আর ল্যাটেরাল মেরিস্টেম কোথায় কোথায় থাকে বললাম? ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ড ক্যাম্বিয়াম, ওগুলোর যদি গ্রোথ হয়, তখন গার্থ মানে চওড়াটা বাড়ে, আর ওই চওড়াটা বেড়ে যাওয়াকে বলে সেকেন্ডারি গ্রোথ। হুম, একটা আম গাছ তুমি লাগালা, ও বছরের পর বছর লম্বাও হবে, চওড়াও হবে, তাই কি না? বড় গাছ স্যার, নিচ থেকে উপর থেকে সবজি গাছ, হ্যাঁ, মানে ওই গাছগুলো নিচে তো অলরেডি বাইরে গেছে না, যেটা মানে না, উপর থেকে লম্বা হবে নাকি এরকম বাড়তে? ওটাই তো একসাথেই হয়, মানে মাটির জায়গাটা যে আছে না, মাটির উপরে যে অল্প জায়গাটা বা নিচ থেকে উঠতেছে, মানে টোটালটা বাড়তে থাকবে। হ্যাঁ, টোটালটাই বাড়তে থাকে। যদিও নিচের দিকে ফুড বেশি স্টোর হয় জন্য নিচটা বেশি মোটা হয়, উপরে যেতে যেতে একটু পাতলা হতে থাকে। আচ্ছা, এবার চলে আসো, গ্রোথ ইজ মেজারেবল। গ্রোথকে আমরা, প্ল্যান্টের গ্রোথকে আমরা মাপতে পারি। এবার ভাবো, ইমাজিন করো যে, ইমাজিন করো আমি যদি, দেখছো তো, আমি যদি সেলুলার লেভেলে গ্রোথকে মাপতে যাই, মানে একটা সেল, একটা সেল গ্রোথ হলো, গ্রোথ হওয়া মানে কি? সেলের সাইজটা বড় হলো, কথাটা বুঝলা? তা সেলের সাইজ বড় কিভাবে হবে? সেলের ভিতরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা বেড়ে যাওয়া। সেলের ভিতরের কন্টেন্টকে কি বলে? প্রোটোপ্লাজম। দেখো, growth at cellular level is principally a consequence of increase in the amount of protoplasm. প্রোটোপ্লাজম বাড়লে সেলের সাইজ বাড়বে।
কিন্তু প্রোটোপ্লাজম কতটা বাড়লো সেটা কি আমরা মাপতে পারবো? সিন্স ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম ডিফিকাল্ট টু মেজার, তা আমরা মাপতে পারবো না। তাহলে স্যার গ্রোথকে কিভাবে মাপবো? গ্রোথকে আমরা অন্য প্যারামিটার দিয়ে মাপতে পারি। গ্রোথকে আমরা কি বলতো অন্য প্যারামিটার দিয়ে মাপতে পারি। যেমন গ্রোথকে আমরা মাপতে পারি ফ্রেশ ওয়েট মেজার করার মাধ্যমে। ফ্রেশ ওয়েট মানে জল সমেত ওজন করা। ড্রাই ওয়েট মেজার করার মাধ্যমে মানে জল ছাড়া ওজন করা। লেন্থ কতটা বাড়লো সেটার মাধ্যমে আমরা বলতে পারি। এরিয়া কতটা বাড়লো, ভলিউম কতটা বাড়লো, সেল নাম্বার কতটা বাড়লো। তো যেহেতু আমরা প্রোটোপ্লাজমকে মেজার করতে পারছি না, তো আমরা গ্রোথ কতটা হলো সেটাকে মেজার করার জন্য অন্য প্যারামিটার নিচ্ছি। কি কি? ফ্রেশ ওয়েট, ড্রাই ওয়েট। ফ্রেশ ওয়েট মানে কি বললাম? জল সমেত ওজন। ড্রাই ওয়েট মানে কি বললাম? জল ছাড়া ওজন। আর লেন্থ, এরিয়া, ভলিউম, সেল নাম্বার এগুলা তো জানেন। যেমন এখানে এক্সাম্পল দেখো, আমাকে অ্যান্সার দিবা এবার। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা বোঝানোর পরে আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। বলেছে যে মেইজের রুট এপিকাল মেরিস্টেম, ঠিক আছে, 1 ঘন্টায় 17,500টা নিউ সেল প্রডিউস করে। তাহলে এটা কোন প্যারামিটারে হলো বলো? ওয়েট না, মানে ফ্রেশ ওয়েট না, ড্রাই ওয়েট না, লেন্থ না, এরিয়া না, ভলিউম না, সেল নাম্বার? এটা হচ্ছে সেল নাম্বারের এক্সাম্পল। পারবা পরীক্ষায় আসলে এটা? আচ্ছা, তারপরে এবার এটা বলবো ওয়াটারমেলন। ওয়াটারমেলন 1 ঘন্টায় 3,500 3,550,000 টাইমস সাইজে বাড়ে। তাহলে এইখানে কোন প্যারামিটার নিলাম বলো? ভলিউম। ভলিউম, সাইজ মানে ভলিউম। বুঝতে পারলা? আর তার মানে কি, প্রথমের যেটা, প্রথমের ফরমার, ফরমার মানে কি প্রথমে, প্রথমের কোনটার এক্সাম্পল দিলাম? মেইজ। মেইজেরটা সেল নাম্বার দিয়ে আমরা মেজার করলাম। আর ল্যাটার, ল্যাটার মানে কি পরেরটা, পরেরটা আমরা কি নিলাম? ওয়াটারমেলন। ওয়াটারমেলনের এক্সাম্পলটা কি? সাইজ। সাইজ অর ভলিউম। আচ্ছা, তারপরে তোমাদের এটা মনে আছে ফ্লাওয়ারের ফিমেল পার্টকে কার্পেল বলে। কার্পেলের মধ্যে তোমার কি কি থাকে? স্টিগমা, তারপরে এই লম্বা পার্টটাকে কি বলে? স্টাইল। আর নিচের সোয়ালোয়ের পার্টটাকে বলে ওভারি। আর ওভারির মধ্যে থাকে হচ্ছে ওভিউল। বুঝতে পারছো? আর ওভিউলের মধ্যে থাকে হচ্ছে এগ। তো যখন একটা পোলেন গ্রেন স্টিগমার উপরে এসে পড়ে, তখন এখান থেকে পোলেন টিউব তৈরি হয়, মনে পড়ছে? পোলেন টিউবটা ওভিউল অব্দি চলে যায়। এই যে এরকম করে একটা পোলেন টিউব তৈরি হয়। তাহলে পোলেন টিউব, পিটি লিখে দিলাম। পোলেন টিউবের ইলংগেশন এইটা কোন প্যারামিটার বলো? এইটা কোন প্যারামিটার বলো? এটা হয়ে গেল লেন্থ। তাহলে দেখো, হোয়াই দ্য গ্রোথ অফ পোলেন টিউব ইজ মেজার্ড ইন টার্মস অফ লেন্থ। বুঝতে পারছো? আর একটা ডরসিভেন্ট্রাল লিফ মানে চ্যাপ্টা লিফ, যেই লিফ গুলোকে আমরা দেখি, ধরো কচি পাতা, এ একটু পরে মানে 1-2 দিন পরে এতটা বড় হলো। তাহলে এখানে কোন প্যারামিটার নিচ্ছি বলো? এখানে আমরা নিচ্ছি এরিয়া। তাহলে এইটা ইনক্রিজ ইন দা সারফেস এরিয়া। তাহলে আলাদা আলাদা পার্টের কতটা গ্রোথ হচ্ছে সেটাকে মেজার করার জন্য, যেহেতু আমরা প্রোটোপ্লাজম কতটা বাড়ছে মাপতে পারছি না, আমরা অন্যান্য প্যারামিটার নিই। ফ্রেশ ওয়েট, ড্রাই ওয়েট, লেন্থ, এরিয়া, ভলিউম, সেল নাম্বার। আর সেগুলোর এক্সাম্পল গুলো কিন্তু এখানে বুঝিয়ে দিলাম। পারবা তো? আচ্ছা, এবার চলে আসো ফেজেস অফ গ্রোথ। ফেজেস অফ গ্রোথ বোঝার জন্য তোমরা নিউ বুকের 159 পেজটা আগে বের করো। ফেজেস অফ গ্রোথ বোঝার জন্য তোমরা 159 পেজে একটা পিকচার আছে, 5.3 আই থিঙ্ক, ফিগার 5.3। হ্যাঁ, নতুন বই। 159 না সরি, 159 না সরি, 53 মনে হয়, দেখো তো। অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সরি মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 59 পেজ। 59 পেজে বের করো। 159 না সরি, 59 পেজ বের করো।
আমরা এখন কি করব বলতো, ফেজেস অফ গ্রোথ পড়বো। তো এই চ্যাপ্টারটা তো আমার আগেও পড়ানো আছে। তো এই চ্যাপ্টারটা পড়ানোর সময় একটা রুটের আমি ডিফারেন্ট রিজিয়ন আমি তোমাদেরকে বলেছিলাম, একটা রুটের ডিফারেন্ট রিজিয়নস গুলো আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। দেখো তো, একটা রুটের টিপে, এই যে দেখো একটা রুটের টিপে মেরিস্টেমেটিক টিস্যু থাকে, রুট এপিকাল মেরিস্টেম। তাই এই জায়গাটার নাম হচ্ছে রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। তার মানে এখানে যে সেলগুলো থাকবে সেই সেলগুলোর সেল ডিভিশন করার ক্যাপাসিটি আছে, বুঝতে পারছো? আবার এখানে যে সেলগুলো আছে সেলগুলো ডিভাইড করছে। এবার নতুন সেলগুলো চলে যাচ্ছে, মানে নতুন সেলগুলো সামনে থাকছে, পিছনের মানে পুরোনো সেলগুলো পিছনের দিকে পুশ হচ্ছে। নতুন সেলগুলো সামনে ডিভাইড হচ্ছে, পুরোনো সেলগুলো পিছনে পুশ হচ্ছে। তার মানে পিছনের এই পার্টটা ধীরে ধীরে লম্বা হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এটা হয়ে গেল রিজিয়ন অফ ইলংগেশন, বুঝলা? তার মানে এই একদম টিপে থাকবে নিউ সেল, এই জায়গাটায় থাকবে ওল্ড সেল, বুঝতে পারছো? এরকম ডিভাইড হতে হতে একদম এই জায়গায় যে সেলগুলো থাকবে সেগুলো একদম ওল্ডেস্ট সেল। ইয়েস অর নো? তাহলে নিউ, ওল্ড, ওল্ডেস্ট। তো নিউ সেল গুলো যেখানে আছে ওখানে বলছি রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি। যেখানে ও মানে পুরোনো সেল গুলো যেখানে ঢুকে গেল পিছন দিকে, যেই জায়গাটা লম্বা হচ্ছে ওই জায়গাকে বলছি রিজিয়ন অফ ইলংগেশন। কিন্তু যে ওল্ডেস্ট সেল গুলো, এদের আর সেল ডিভিশন করার আর ক্যাপাসিটি হারিয়ে যায়। এখান থেকে দেখো রুট হেয়ার বেরিয়ে এসছে, এইখানকার সেলগুলো কিন্তু আর গ্রো করে না, ডিভাইড করে না। তাই এই জায়গাটার নাম কি রিজিয়ন অফ ম্যাচুরেশন। তো ঠিক একই রকম ভাবে প্ল্যান্টের গ্রোথকেও আমরা এই তিনটা ফেজে ডিভাইড করি। প্ল্যান্টের গ্রোথকেও আমরা এরকম তিনটা ফেজে ডিভাইড করি। চলে আসো আবার ওই আগের জায়গাটাতে। প্ল্যান্টের গ্রোথকেও আমরা দেখো তিনটা ফেজে ডিভাইড করি, ফেজেস অফ গ্রোথ। কি কি বললাম? একদম নিচের দিকে আছে মেরিস্টেমেটিক ফেজ, তার উপরের দিকে কি আছে ইলংগেশন ফেজ, আর একদম উপরের দিকে কি আছে ম্যাচুরেশন ফেজ, বুঝতে পারছো? আর এই ছবিটা দেখবা 15.3, এই পিকচারটা দেখো, পিকচারটা দেখো রুটটা কিভাবে ধীরে ধীরে ছোট থেকে বড় হচ্ছে। হুম। তাহলে সবার আগে আমরা মেরিস্টেমেটিক ফেজের কথা বলি। The constantly dividing cells, both at the root apex and shoot apex, represents the meristematic phase of growth. তার মানে অ্যাপেক্স মানে টিপ, তার মানে আমি ধরে নাও এখানে এ আর বি কে আমি মেরিস্টেমেটিক রিজিয়ন বলতে পারি, এম লিখে দিলাম, মেরিস্টেমেটিক রিজিয়ন বললাম, শুট অ্যাপেক্স অর রুট অ্যাপেক্স। এবার এখানকার সেলগুলো কিরকম হয় দেখো, সেলগুলোর মধ্যে প্রোটোপ্লাজম অনেক বেশি থাকে। ভাবো প্রোটোপ্লাজম অনেক বেশি, ভাবো এগুলো প্রোটোপ্লাজম আঁকাচ্ছি, ভাবো এগুলো প্রোটোপ্লাজম আকাচ্ছে। তারপরে কি থাকে, পজেস লার্জ কনসপিকিউয়াস নিউক্লিয়াই, বড় একটা নিউক্লিয়াস থাকবে। কিন্তু ওদের সেল ওয়াল গুলো কিরকম টাইপের হয়, প্রাইমারি সেল ওয়াল হয়। প্রাইমারি সেল ওয়াল অনেক পাতলা হয়, প্রাইমারি সেল ওয়াল খুবই পাতলা হয়। প্রাইমারি ধরনের সেল ওয়াল হয়, দেখো লেখা আছে থিন। আর সেল ওয়াল গুলো কি দিয়ে তৈরি, সেলুলোজয়িক মানে সেলুলোজ দিয়ে তৈরি সেল ওয়াল। সেল ওয়াল গুলো সেলুলোজ দিয়ে তৈরি, উইথ অ্যাবান্ডেন্ট প্লাজমোডেসমাটাল কানেকশন। প্লাজমোডেসমাটা তোমাদের মনে আছে? যদি দুটো সেল পাশাপাশি থাকে, দুটো সেলের মাঝখানের এই জায়গাটাকে কি বলে বলো তো? দুটো সেলের মাঝখানের এই জায়গাটাকে কি বলে? মিডিল ল্যামেলা, মনে পড়লো? এবার ভাবো এটা একটা সেল আর দুটা পাশাপাশি দুটা সেল। এবার এই দুটো সেলের মাঝখানে একটা ছোট্ট একটা, মনে করো গ্যাপ, একটা মনে করো এরকম ব্রিজ ক্রিয়েট হলো, ছোট্ট একটা ব্রিজ ক্রিয়েট হলো। আর এই ব্রিজটা দিয়ে এই সেলের সাইটোপ্লাজম এই সেলে আসতে পারবে, এই সেলের সাইটোপ্লাজম এই সেলে আসতে পারবে। এই যে সাইটোপ্লাজমিক ফ্লো, এইটারই নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। এটারই নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। তার মানে এখানে প্লাজমোডেসমাটাল কানেকশনও থাকে, বুঝতে পারছো তো?
তাহলে এই জায়গায় যে সেলগুলো থাকে সেই সেলগুলো দেখতে কিরকম হয়? বললাম অনেক বেশি প্রোটোপ্লাজম থাকে, বড় একটা নিউক্লিয়াস থাকে, প্রাইমারি সেল ওয়ালটা প্রাইমারি ধরনের হয় যেখানে সেল ওয়ালটা থিন আর সেলুলোজ দিয়ে তৈরি, আর সেল ওয়ালের মধ্যে প্লাজমোডেজমাটাল কানেকশন থাকে। পারবা? ভাবো এই ধরনের সেলগুলো, ভাবো এই সেলগুলো এই জায়গাগুলোতে আছে, শুট এপিকাল মেরিস্টেম, রুট এপিকাল মেরিস্টেমে আছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা যদি মেরিস্টেম্যাটিক রিজিয়ন হয়, তাহলে ডি আর সি কে বলো তো কি বলবো? ডি আর সি কে তাহলে কি বলবো বলো? রিজিয়ন অফ ইলংগেশন বলবো। তাহলে মেরিস্টেম্যাটিক 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 কে রিজিয়নের কাছেই থাকে, রিজিয়ন অফ ইলংগেশন। কাছে থাকাকে বলে প্রক্সিমাল। কোনো কিছুর কাছে থাকা, কাছেই আরেকটা ইংলিশ হচ্ছে প্রক্সিমাল। দেখো এখানে লেখা আছে দ্য সেলস প্রক্সিমাল। প্রক্সিমাল মানে কি? জাস্ট নেক্সট অর অ্যাওয়ে ফ্রম দ্য টিপ, মানে টিপের ঠিক কাছে, মানে মেরিস্টেমেটিক রিজিয়নের ঠিক কাছে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে বলে হচ্ছে ফেজ অফ ইলংগেশন। প্রক্সিমাল টু দা মেরিস্টেমেটিক জোন রিপ্রেজেন্টস দ্য ফেজ অফ ইলংগেশন। এবার এখানকার সেলগুলো কিরকম দেখো। ইনক্রিজ ভ্যাকিওলেশন, ভ্যাকিওল, এই যে দেখো তার মানে সেলের মধ্যে একটা ভ্যাকিওল থাকবে। সেল এনলার্জমেন্ট মানে সেলের সাইজটা কম্পারেটিভলি অনেক বড় হবে বা লম্বা টাইপের হবে। সেলের মধ্যে একটা বড় কি থাকবে? সেলের মধ্যে একটা বড় ভ্যাকিওল থাকবে। ভ্যাকিওলটা আর একটু বড় করে দিচ্ছি। সেলের মধ্যে বড় একটা ভ্যাকিওল থাকবে, সেলটা লম্বা হবে, নিউক্লিয়াসটা একটু ছোট হয়। আর আর এই দিকে দেখো এখানে কি লেখা আছে? নিউ সেল ওয়াল ডিপোজিশন। আগে কি ছিল? প্রাইমারি সেল ওয়াল ছিল, মানে সেল ওয়ালটা অনেক পাতলা ছিল। এখন প্রাইমারি সেল ওয়ালের ভিতরের দিকে আরেকটা নতুন সেল ওয়াল তৈরি হবে, তার মানে সেল ওয়ালটা আরেকটু মোটা হবে। তাহলে এটাকে যদি প্রাইমারি সেল ওয়াল বলি, তাহলে ভিতরে যেটা তৈরি হলো এটাকে কি বলবো? সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হলো। ঠিক আছে? তাহলে এই ধরনের এই রকম দেখতে হয় ওই রিজিয়নের সেলগুলো, মানে রিজিয়ন ফেজ অফ ইলংগেশনের সেলগুলো। আর আরো দূরে দূরে তুমি যদি যাও, ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাপেক্স। আচ্ছা এইবার দেখো তো, যদি এটা যদি মেরিস্টেমেটিক জোন হয়, তোমার এটা যদি মেরিস্টেমেটিক জোন হয় আর এটা যদি ইলংগেশন জোন হয়, তাহলে জিইএফ কে কি বলবো? কোন ফেজ বলবো? ম্যাচুরেশন, ফেজ অফ ম্যাচুরেশন। ফেজ অফ ম্যাচুরেশন। এবার আমাকে বলো, ফেজ অফ ইলংগেশনের কাছে হচ্ছে ম্যাচুরেশন ফেজ। এদিকে দেখো এদিকে, ফেজ অফ ইলংগেশনের কাছে ফেজ অফ ম্যাচুরেশন। তাহলে বলো তো, কাছে হলে ওটাকে ইংলিশে কি বলে? প্রক্সিমাল। কিন্তু মেরিস্টেমেটিক জোনের থেকে এটা আবার দূরে, দূরে হলে বলে আবার ডিস্টাল। কথাটা বুঝলা? তার মানে অ্যাপেক্স থেকে দূরে কিন্তু ফেজ অফ ইলংগেশনের কাছে যেই জায়গাটা সেটাই হচ্ছে রিজিয়ন অফ ম্যাচুরেশন। দেখো এই লাইনটাই লেখা আছে যে ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাপেক্স, মানে অ্যাপেক্স থেকে দূরে, কিন্তু ফেজ অফ ইলংগেশনের দেখো লেখা আছে প্রক্সিমাল, মানে কাছে যেই জায়গাটা সেটাকেই বলে ফেজ অফ ম্যাচুরেশন। এখানকার সেলগুলো কিরকম হয়? ম্যাক্সিমাল সাইজ হয়ে যায়, সেলগুলো অনেক বড় হয়ে যায়, ওয়ালগুলো আরো মোটা হয়ে যায়, আর প্রোটোপ্লাজমের অনেক রকমের মডিফিকেশন হয়। যেমন ধরো ওই জায়গার সেলটা, মনে করো ম্যাচুরেশনের জায়গার সেলটা এরকম হয়ে গেল। ফেমাস এই সেলটা ছিল এরকম দেখতে হেক্সাগোনাল, তুমি বানিয়ে দিলা সিলিন্ড্রিক্যাল। আমি এটা কি আঁকালাম বলো তো? জাইলেম। জাইলেম হয়ে গেল, জাইলেমের সেল হয়ে গেল, জাইলেম ভেসেল। এবার জাইলেম ভেসেলের সেল ওয়াল অনেক মোটা হয়, হ্যাঁ কি না? দুই নাম্বার, জাইলেম ভেসেলের মধ্যে কোনো প্রোটোপ্লাজম থাকে?
জাইলেম ভেসেলের ভিতরে কোনো নিউক্লিয়াস প্রোটোপ্লাজম কিছুই থাকে না। তার মানে এখানে প্রোটোপ্লাজমিক মডিফিকেশন হলো, হয়ে ও একটা পার্টিকুলার কাজে ইনভলভ হয়ে গেল। জাইলেম কোন কাজে ইনভলভ হয়ে যায়? ওয়াটারকে কন্ডাক্ট করার কাজে ইনভলভ হয়ে গেল, বুঝতে পারছো? তার মানে এই ধরনের সেল গুলো পাওয়া যায় ফেজ অফ ম্যাচুরেশনের মধ্যে, মানে সেলগুলো এখন ম্যাচিওর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার চলে আসা হচ্ছে গ্রোথ রেট। প্ল্যান্টের গ্রোথ দুই রকম ভাবে হয়। একটা হচ্ছে, সবাই এখন এইদিকে তাকাবা, অ্যারিথমেটিক গ্রোথ রেট আর জিওমেট্রিক গ্রোথ রেট। যদি তুমি ব্লু কালারের সেল দেখো, ভাবো এগুলো এক একটা বক্স, ভাবো এক একটা সেল। যদি তুমি ব্লু কালারের সেল দেখো, দেখো নিচে লেখা আছে, নিচে লেখা আছে ব্লু কালারের সেল মানে সেলস আর কেপেবল অফ ডিভিশন, মানে সেলগুলো ডিভাইড করতে পারবে। আর যদি তুমি হোয়াইট কালারের বক্স দেখো, তার মানে তুমি ভাববা লুজ দ্য ক্যাপাসিটি টু ডিভাইড, মানে ওই সেলগুলো ডিভাইড করার ক্যাপাসিটি হারিয়ে গেছে। এবার দেখো তো, যদি এইভাবে দেখি, দেখো এই সেলটা পার্শিয়ালি ব্লু আছে, ইয়েস অর নো? এই অ্যারিথমেটিক এর মধ্যে দেখো এই সেলগুলো পার্শিয়ালি ব্লু আছে, তার মানে এই সেলটা ডিভাইড করলো, ডিভাইড করে একটা নতুন সেল বানালো, আর এটা হচ্ছে পুরোনো সেল। এবার দেখো নতুন সেলটা পার্শিয়ালি ব্লু কিন্তু পুরোনো সেলটা একদম হোয়াইট, কারণ নতুন সেলটা ডিভাইড করতে পারবে কিন্তু পুরোনো সেলটা ডিভাইড করতে পারবে না। এই দিকে দেখো রে, তাহলে নতুন সেলটা আবার ডিভাইড করলো, ডিভাইড করে আবার দুটা সেল বানালো। এইটা হচ্ছে নতুন সেল, এটা হচ্ছে পুরনো আগের দুটো সেল। এটা এই যে আগের পুরনো সেলটা, এটা আর মনে করো এখান থেকে একটা পুরনো সেলটা এখানে চলে আসলো, এটা একটা নতুন সেল তৈরি হলো। তারপরে এই নতুন সেলটা আবার ডিভাইড করে দুটা আবার সেল বানালো, এগুলো আগের পুরনো সেলগুলো, এগুলো ভাবো নতুন সেল। তো নতুন সেলটার মধ্যে ডিভাইড করার এবিলিটি আছে, পুরোনো সেলগুলোর মধ্যে ডিভাইড করার এবিলিটি নাই। তাহলে এখানে কটা ছিল? একটা, একটা থেকে কটা হলো দুটা, দুটা থেকে কটা হলো তিনটা, তিনটা থেকে কটা হলো চারটা, চারটা থেকে কটা হলো পাঁচটা। তাহলে এটা কিভাবে বাড়ছে? দেখো +1, একই না? কতভাবে বাড়ছে? +1, +1, +1। তার মানে যদি প্লাসে প্লাসে বাড়ে, প্লাস অ্যাডিশন হয়ে হয়ে যদি বাড়ে, তাহলে ওটাকে ওই ধরনের গ্রোথকে বলে অ্যারিথমেটিক গ্রোথ। এবার এইখানটাতে দেখো জিওমেট্রিক গ্রোথে দেখো, জিওমেট্রিক গ্রোথে যেই সেলটা আছে সেলটার কালার কি? ব্লু কালার। এই সেলটা ডিভাইড হয়ে দুটো সেল করলো, দুটো সেলই দেখো ব্লু কালার, তার মানে দুটো সেলের মধ্যেই ডিভাইড করার এবিলিটি আছে। তার মানে এই সেলটাও দুটা সেল আরো বানাবে, এই যে দুটা সেল আরো বানালো, তাই না? আবার এই সেলটাও আরো দুটো সেল বানাবে, এরাও আবার ব্লু কালার প্রত্যেকে। তার মানে প্রত্যেকটা সেল আবার দুটা দুটা করে সেল বানাবে, বুঝতে পারছো? তার মানে ছিল একটা, একটা থেকে কটা হলো দুটা, দুটা থেকে কটা হলো তিনটা, সরি চারটা, চারটা থেকে কটা হলো আটটা, আটটা থেকে কটা হলো 16টা। তার মানে এখানে দেখো ×2, আবার এখানে দেখো কত, ×2, আবার এখান থেকে এখানে দেখো ×2, এখান থেকে এখানে দেখো ×2। তাহলে এটা মাল্টিপ্লাই ফর্মে বাড়ছে। এটা কি ফর্মে বাড়ছে? মাল্টিপ্লাই ফর্মে বাড়ছে। যদি মাল্টিপ্লাই ফর্মে বাড়ে তাহলে হচ্ছে জিওমেট্রিক গ্রোথ, যদি অ্যাডিশন ফর্মে বাড়ে তাহলে অ্যারিথমেটিক গ্রোথ, যদি মাল্টিপ্লাই ফর্মে বাড়ে তাহলে জিওমেট্রিক গ্রোথ। তাহলে এইখানটাতে দেখো, এই সি নাম্বার ছবিটা দেখো, ভাবো যে, ভাবো একটা জাইগোট ছিল, জাইগোটটা ডিভাইড হয়ে দুটো সেল বানালো, হ্যাঁ। এই যে মাঝখানে একটা দাগ আছে মানে কি দুটো সেল বানালো, এবার দুটো সেলেরই কালার কিরকম আছে? ব্লু। তার মানে এই সেলগুলো ডিভাইড করবে, দেখো চারটা হলো, বুঝতে পারছো? এবার চারটা থেকে এই ছবিটাতে দেখো, এখানে কটা হলো? 1, 2, 3, 4, আবার বাইরের দিকে 5, 6, 7, 8। তার মানে ছিল দুটা, দুটা থেকে হলো কটা? চারটা, চারটা থেকে কটা হলো? আটটা, বুঝতে পারছো? তার মানে এখানে মাল্টিপ্লাই হয়ে হয়ে বাড়ছে। তার মানে মাল্টিপ্লাই হয়ে বাড়ছে মানে এটা কোন ফেজে দিয়ে যাচ্ছে? জিওমেট্রিক ফেজ দিয়ে যাচ্ছে। কিন্তু ভাবো এবার প্ল্যান্টটা জার্মিনেট করলো, ভাবো এটা শুট হয়ে গেল। এবার শুটের টিপে কি আছে? শুট এপিকাল মেরিস্টেম, হ্যাঁ কি না? ভাবো এটা হচ্ছে শুটের টিপটা, ভাবো এটা হচ্ছে শুটের টিপটা। তাহলে শুটের টিপের ছোট্ট একটু জায়গায়, যেই জায়গাটায় এপিকাল মেরিস্টেম আছে, শুধু এই জায়গাটারই এখন গ্রোথ হবে। বাকি সেলগুলোর কালার কিরকম আছে দেখো, হোয়াইট কালারের আছে। আর হোয়াইট কালারের আছে মানে কি? লুজ দা ক্যাপাসিটি টু ডিভাইড। তার মানে এই জায়গাটার গ্রোথটা এখন কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে? অ্যারিথমেটিক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে।
বুঝতে পারলাম জিনিসটা। তাহলে আমরা এই ফেস গুলোকে, মানে অ্যারিথমেটিক ফেসকে আমরা একটা ফর্মুলা দিয়ে বের করে নিতে পারি যে কত রেটে গ্রোথ হচ্ছে। তোমার ফর্মুলাটা হচ্ছে এল টি ইকুয়াল টু এল জিরো আর টি। খুবই ইজি ফর্মুলা এটা, এখানে দেখলে বুঝতে পারবো, নাহলে বুঝতে পারবো না এটা। দেখো এল টি, ভাবো আগে এল জিরোটা কি, ভাবো এল জিরো, ভাবো যে ইনিশিয়াল লেন্থ কত ছিল। ভাবো আমি তোমাকে বললাম ইনিশিয়াল লেন্থ ছিল 5 সেন্টিমিটার। ইনিশিয়াল লেন্থ কত ছিল, এই যে হাইট, ভাবো ইনিশিয়াল হাইট কত ছিল, 5 সেন্টিমিটার। এই গ্রাফের মধ্যে বোঝাচ্ছি, বুঝলা। ভাবো এই যে হাইটটা বলা আছে, ইনিশিয়াল হাইট কত ছিল, 5 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে যে টি আছে, টি, টি মানে হচ্ছে টাইম। ধরে নাও টাইম তুমি নিয়ে নিলা, আহ সে আমি বললাম, তুমি বললা, আমি নিয়ে নিলাম, মনে করো টাইম নিয়ে নিলাম 5 দিন, 5 ডেজ, ঠিক আছে। আর এল টি, এল টি মানে হচ্ছে এই টি টাইম পরে কত লেন্থ হলো। এল টি মানে টি টাইম পরে, মানে 5 দিন পরে কত হাইট হলো। ধরো 5 দিন পরে হাইট হলো 180 সেন্টিমিটার, বুঝতে পারলাম। তাহলে ইনিশিয়াল টাইম, ইনিশিয়াল লেন্থ মানে এল জিরোতে লেন্থ কত ছিল, 5 সেন্টিমিটার। আর এল টি মানে টি টাইম পরে লেন্থ কত হলো, 180 সেন্টিমিটার। আর টাইম কত নিয়ে নিলাম আমরা, ধরে নাও 5 দিন টাইম নিয়ে নিলাম। তার মানে তুমি মনে করো এটা আছে ডে নাম্বার জিরো। এই যে দেখো টাইম, টাইম আমরা কোন কোন প্যারামিটারে নিয়েছি, ডে তে নিয়েছি, হ্যাঁ দিনে দিনে। তাহলে এটা ডে নাম্বার জিরো, ডে নাম্বার ওয়ান, ডে নাম্বার টু, ডে নাম্বার থ্রি, ডে নাম্বার ফোর, ডে নাম্বার ফাইভ, ঠিক আছে, এরকম করে ডে। তো 5 দিন পর্যন্ত নিলাম ধরে নাও। 5 দিনে, 5 দিনে হাইটটা কত গেছে, এখানে ছিল 5 সেন্টিমিটার, আর 5 দিনে হাইটটা কত গেছে বললাম, বলো, 180 সেন্টিমিটার। 5 দিনে হাইটটা যাবে, তাও এই জায়গাটায় আছে 180 সেন্টিমিটার। বুঝতে পারছো, শুনছো তো? তো তুমি কত রেটে গ্রোথ হচ্ছে, মানে দিনে দিনে কত সেন্টিমিটার করে বাড়ছে, এই আর এর ভ্যালুটা তুমি এই ফর্মুলা দিয়ে বের করে নিতে পারবা। কিভাবে? খুবই ইজি। আর এর ভ্যালুটা বের করে নেওয়াটা খুবই ইজি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এল টি ইকুয়াল টু এল জিরো প্লাস আর টি। এদিকে দেখছো, এল টি এর ভ্যালু মানে ফাইনাল লেন্থ কত, 180 সেন্টিমিটার, ভ্যালুটা লিখে দিলাম। এল জিরো মানে ইনিশিয়াল লেন্থ কত ছিল, 5 সেন্টিমিটার। আর এর ভ্যালু আমরা জানি না, ওটা বের করব। আর টি মানে টাইম কত নিয়ে নিয়েছি, 5 দিন। তাহলে এবার প্রথমে ফাইভটাকে এইদিকে নিয়ে আসলাম, 180 - 5 করলে কত হয়, 175 ইকুয়াল টু 5 আর। এবার যদি আমাকে আর এর ভ্যালু বের করতে হয়, তাহলে ফাইভটাকে এইদিকে নিয়ে আসবো, 5 মাল্টিপ্লাই হয়ে আছে, এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 175 ডিভাইডেড বাই 5, তার মানে হয়ে গেল তোমার 35। তার মানে দিনে 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 হচ্ছে 35 সেন্টিমিটার করে বাড়ছে, 35 সেন্টিমিটার পার ডে করে বাড়ছে। তার মানে ওর গ্রোথ রেট, রেট মানেই তোমাকে টাইম দিয়ে নিতে হবে, কত লেন্থ বাই পার ডে। এইটাই হয়ে গেল তোমার। খুবই ইজি কিনা বলো তো? তার মানে এই যে দেখো, ধরে নাও একদিনে বাড়লো, একদিনে বাড়লো 35, একদিনে কতটা বাড়লো, 35 সেন্টিমিটার। ডে নাম্বার ওয়ানে গিয়ে তুমি দেখলে ওর হাইট হলো 35। বুঝতে পারলা? 35, সরি 35 না, তো ছিল 5, বাড়লো 35, তাহলে 5 + 35 কত হবে, 40। বুঝতে পারছো, মানে +35। ডে নাম্বার টু তে আরো 35 অ্যাড করো, তাহলে হবে কত, 75। তার মানে তোমাকে আরো +35 করতে হলো। ডে নাম্বার থ্রি তে হাইট কত হবে, আরো 35 করো, কত হচ্ছে, 110। তার মানে আরো 35 প্লাস করলাম। তারপরে ডে নাম্বার ফোরে গিয়ে কত হাইট হচ্ছে, আরো 35 প্লাস করো, মানে 145, মানে আরো 35 প্লাস করলাম। তারপরে ডে নাম্বার ফাইভে গিয়ে কত হচ্ছে, 180 সেন্টিমিটার, একই না? তার মানে তোমার হচ্ছে আরো 35 প্লাস হবে। তাহলে এখানে কিসে কিসে বাড়লো, মাল্টিপ্লাই করলে বাড়লো না প্লাসে প্লাসে বাড়লো, বলো। প্লাসে প্লাসে বাড়ছে, তার মানে এটা
অ্যারিথমেটিক গ্রোথ। তো এটা ফর্মুলা বের করে নিলাম, তোমাকে বললো যে একটা গাছের হাইট ছিল তোমার বললো 10 সেন্টিমিটার, তুমি 1 ঘন্টা তুমি 5 ঘন্টা পরে দেখলা ওর হাইটটা বেড়ে হয়ে গেল 15 সেন্টিমিটার। 5 ঘন্টা বললে, এখানে আবার আমি টাইমের প্যারামিটারটা আওয়ারে করে দিলাম, ডে তে না দিয়ে আওয়ারে করে দিলাম, ঠিক আছে? তাহলে তোমার আর এর ভ্যালু বের করতে বলবো, গ্রোথ রেট। তাহলে এল টি ইকুয়াল টু L0 প্লাস আর টি। তাহলে এল টি মানে ফাইনাল লেন্থ কত, 15 সেন্টিমিটার, ইকুয়াল টু L0 ইনিশিয়াল লেন্থ কত, 10, প্লাস আর এর ভ্যালু আমরা বের করবো টি কত, 5 আওয়ার। তার মানে এখানে যদি 10টা এদিকে নিয়ে আসি 5, তাহলে 5 আর, তাহলে আর এর ভ্যালু কত বেরোলো, 1। তার মানে 1 সেন্টিমিটার পার আওয়ার করে বাড়ছে। যেরকম স্পিড বের করো ওরকমই। তো এটা খুব ইজি। তো সেই জন্য দেখবা অ্যারিথমেটিক গ্রোথে একটা ইউনিফর্ম গ্রাফ পাচ্ছ তুমি। অ্যারিথমেটিক গ্রোথে তুমি দেখো একটা ইউনিফর্ম ওয়েতে বাড়ছে। এই যে দেখো একটা ইউনিফর্ম ওয়েতে বাড়ছে, হ্যাঁ কি না? গ্রোথটা একটা ইউনিফর্ম ওয়েতে বাড়ছে। এমন না যে উপরে নিচে এরকম 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 কোনো না, ইউনিফর্ম ওয়েতে বাড়ছে, যেহেতু ক্লাসে ক্লাসে বাড়ছে। এবার চলে আসা হচ্ছে জিওমেট্রিক গ্রোথ। এবার চলে আসি হচ্ছে জিওমেট্রিক গ্রোথ। এবার যদি আমাকে, আচ্ছা, অ্যারিথমেটিক গ্রোথ এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে নিও, কিভাবে মেজার করব। কিন্তু জিওমেট্রিক গ্রোথ কে মেজার করা, যেটা তোমার মাল্টিপ্লাই ফর্মে বাড়ে, সেটাকে মেজার করার জন্য একটু অন্য রকমের ফর্মুলা আমরা ইউজ করি, যেটা হচ্ছে W1 = W0 E⁻R⁵ ঘাবড়াবা না, কোনো ঘাবড়ানোর কিছু নাই। আমি তোমাকে বললাম প্রথমে ছিল একটা সেল, একটা সেল থেকে হলো দুটা সেল, দুটা থেকে হলো চারটা, চারটা থেকে হলো আটটা, আটটা থেকে হলো 16টা, 16টা থেকে হলো 32, থেকে 64, থেকে 128, 128 থেকে কত হচ্ছে, 256। তাহলে আমার কথাটা বোঝো জিনিসটা, প্রথমে 1 থেকে 8 পর্যন্ত ছিল সিঙ্গেল ডিজিটে, হ্যাঁ কি না? তারপরে 16 থেকে 64 হচ্ছে ডাবল ডিজিট, তারপরে আসলো ট্রিপল ডিজিট। তার মানে শুরুর দিকে গ্রোথটা একটু ধীরে ধীরে হচ্ছে, হ্যাঁ কি না? 1 2 4 8 ধীরে ধীরে হচ্ছে, তাই গ্রাফটাতে তুমি শুরুতে ল্যাগ ফেজ বলে, মানে যেই জায়গাটায় ধীরে ধীরে গ্রোথ হচ্ছে, বুঝলা? হঠাৎ করে কি হলো, ডাবল হয়ে ডাবল ডিজিটে চলে আসলো, হট করে এরকম গ্রোথ হয়ে গেল, বুঝতে পারলা? সেটাকে কি বলে, এক্সপোনেনশিয়াল ফেজ বলে, এরকম, শুনলা? কিন্তু এটা আবার আনলিমিটেড ওয়েতে বাড়বে না। এক্সপোনেনশিয়াল ফেজ পার হয়ে গেলে তখন গ্রোথটা আবার স্লো ডাউন হয়ে যায়, তখন ওটাকে বলে স্টেশনারি ফেজ। মানে এই জায়গাটায় হয়তো অ্যাচিভ নাও করতে পারে, মানে ট্রিপল ডিজিটে হয়তো নাও যেতে পারে, বুঝতে পারলা? সি ডাবল ডিজিটেই থেকে গেল, ওটা হচ্ছে স্টেশনারি ফেজ। এবার যেরকম স্যার এক্সাম্পল, ধরে নাও একটা আম গাছ, একটা আম গাছের তুমি চওড়াটা মাপছো ইয়ার বাই ইয়ার। তো প্রথম তুমি 4 5 বছর দেখবা আম গাছটা মোটা হচ্ছেই না, তার মানে ও ল্যাগ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝলা? তারপরে দেখবা হঠাৎ করে পরের বছর কি 2 বছরে হঠাৎ করে এই মোটা হয়ে গেল, তার মানে ও কি কোন ফেজে চলে গেল, এক্সপোনেনশিয়াল ফেজে চলে গেল। এবার 4 5 বছর সেই মোটা হলো হলো, কিন্তু 4 5 বছর পরে তারপরে দেখবা আম গাছটা যেই মোটা ছিল ওই মোটাই আছে, আর মোটা হচ্ছে না, তাই কি না? তার মানে ও কোন ফেজে ঢুকে গেছে এখন, স্টেশনারি ফেজে ঢুকে গেছে। তো যেহেতু এখানে ওই যে আগেরটার মতো ইউনিফর্ম ওয়েতে যেহেতু বাড়ছে না, একবার ল্যাগ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে হঠাৎ করে এক্সপোনেনশিয়াল ফেজ, তারপরে আবার স্টেশনারি ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এটাকে বের করার ফর্মুলা হচ্ছে W1 = W0 E⁻R⁵। এবার W1টা হচ্ছে ফাইনাল গ্রোথ, W1টা কি বললাম, ফাইনাল সাইজ। সেটা তুমি ওয়েট মাপো, চাই হাইট মাপো, চাই নাম্বার মাপো, ধরে নাও আমি নাম্বার দিয়ে বলছি। ধরে নাও মানে ফাইনাল নাম্বার হলো 5000, 5000টা সেল তৈরি হলো।
আর ইনিশিয়াল সাইজ বা ইনিশিয়াল নাম্বার কত ছিল, ধরে নাও ইনিশিয়াল ছিল 10টা সেল। কথাটা বুঝলা? W0 হচ্ছে ইনিশিয়াল, আর W1 হচ্ছে ফাইনাল। ঠিক আছে? আর মানে হচ্ছে গ্রোথ রেট, যেটা তুমি বার করতে চাচ্ছ, কত রেটে বাড়ছে। টাইম, টি মানে তো টাইম। ধরে নাও টাইম আমি বলে দিলাম তোমাকে, আহ সে আমি বললাম 3 ইয়ার্স। 3 ইয়ার্স না, একটু বড় ডিজিট নিই। ধরে নাও আমি তোমাকে বললাম, আমি বললাম 2160 আওয়ার্স। কথাটা বুঝলা? ঘন্টায় বললাম 2160 আওয়ার। আর এখানে ইটা কি করছে স্যার? ই মানে কি? ই মানে হচ্ছে নর্মাল লগারিদমিক বেস। ই মানে কি বললাম? নর্মাল লগারিদমিক বেস, বেস অফ ন্যাচারাল লগারিদম। তো তোমরা যদি লগ নাও জানো, তাও মানে কেউ যদি ম্যাথ না থাকে, তাও এই ম্যাথটা করতে পারবা। এই ম্যাথটা করার এই ভ্যালু গুলো মনে রাখো। W0 কি বললাম? W0 বললাম 10টা সেল। W1 কতগুলো সেল তৈরি হলো? 5000। আর টাইম কত নিয়েছি? 2160। তাহলে ফর্মুলাটা কি? W1 ইকুয়াল টু W0 ই টু দি পাওয়ার RT। W1 equal to W0 e to the power RT। তো W1 ফাইনাল মানে সেল কত ছিল, কত হয়েছিল? 5000। W0 ইনিশিয়াল সেল কতগুলো ছিল? 10টা। ই টু দি পাওয়ার আর, ই এর ভ্যালু বসানো দরকার নেই, আর এর ভ্যালু আমরা বের করব। টি কত ঘন্টা? 2160 আওয়ার্স। এবার এটাকে কিভাবে সলভ করে আমরা আর এর ভ্যালুটা কিভাবে বের করবো, এইদিকে দেখো, সবাই এইদিকে তাকাও। প্রথমে আমরা করি কি, দুই দিকে আহ ধরো, তাড়াতাড়ি। তো তুমি আগে করো কি, দুই দিকে এলএন নিয়ে নাও। এলএন, এলএন মানে লগ বেস 10। দুদিকে এলএন নিয়ে নাও। এলএন 5000 ইকুয়াল টু এলএন ব্র্যাকেটে 10, এখানে মাল্টিপ্লাই হয়ে আছে, 10 মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার আর টি দিলাম। এবার তুমি যদি সাইন্টিফিক ক্যালকুলেটর খোলো তোমার ফোনে, তুমি যদি তোমার ফোনের সাইন্টিফিক ক্যালকুলেটর খোলো, ওখানে দেখবে একটা এলএন পাবে। দেখো এখানে লেখা আছে এলএন। এই যে এই জায়গাটায় লেখা আছে এলএন। তাহলে এলএন লিখে, এলএন প্রথমে এই জায়গাটা কত আছে? 5000। তুমি এলএন 5000 এর ভ্যালু বের করে দিতে পারবে। এলএন 5000 ভ্যালু কত? 8.51। কিন্তু পরীক্ষায় তোমাকে একটা টেবিল দিয়ে দিবে, এলএন কতগুলো ভ্যালু দিয়ে পরীক্ষায় টেবিল দিয়ে দিবে, ওখান থেকে খুঁজে বার করে নিয়ে তুমি লিখে দিলা কত? 8.51 ইকুয়াল টু, এবার এলএন ব্র্যাকেটে যদি এরকম মাল্টিপ্লাই হয়ে থাকে, ব্র্যাকেটে যদি এরকম মাল্টিপ্লাই হয়ে থাকে, এটাকে তুমি আলাদা করে স্প্লিট করে দিতে পারো, আলাদা করে। আহ, হ্যাঁ, তুমি এলএন 10 মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার আর টি, এটাকে তুমি লিখতে পারো এলএন 10 প্লাস এলএন ই টু দি পাওয়ার আর টি, লিখে দিতে পারো। বুঝলা? এটা এটা করা যায়, এলএন থাকলে এরকম করা যায়। এবার তাহলে এখানে 8.51 লিখে দিলাম। এবার তুমি এলএন 10 এর ভ্যালুও বের করে নিতে পারবা। এলএন 10 এর ভ্যালু কত? এলএন ক্যালকুলেটর নিলাম, এলএন 10 লিখে দিলাম, তোমার কত আসছে? 2.30। কত আসলো? এলএন 10 এর ভ্যালু 2.30 প্লাস এলএন ই টু দি পাওয়ার আর টি, লিখে দিলাম। তাহলে এবার 2.30টাকে এইদিকে নিয়ে চলে আসতে পারি। তাহলে 8.51, 8.51 মাইনাস 2.30 করলে কত হয়? 6.21 হয়ে যায়, মাইনাস করে দিলাম। তাহলে এখানে লিখে দিলাম 6.21 ইকুয়াল টু, এইবার দেখো এলএন ই পাওয়ারে যেটা আছে, এই পাওয়ারটাকে এলএন এর সামনে নিয়ে চলে আসা যায়। তার মানে আমি এটাকে কি লিখতে পারি? আর 21, আর মাল্টিপ্লাই 2160 এলএন ই, এরকম করে লেখা যায়। পাওয়ারে যেটা আছে সেটাকে লগের সামনে নিয়ে আসা যায়। বুঝলা? আর সব সময় মনে রাখবা এলএন ই এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে 6.21 ইকুয়াল টু আর মাল্টিপ্লাই 2160
আর এল এর ই এর ভ্যালু কত বললাম আমি? 1, তাহলে 1 লিখে দিলাম। এবার এখান থেকে আমি ইজিলি তাহলে আর এর ভ্যালু এখন বের করে নিতে পারবো। 6.212160 এখানে ডিভাইড হয়ে যাবে 2160 ইকুয়াল টু আর। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, আমি যদি করি 6.21 ডিভাইডেড বাই 2160, তাহলে কত হচ্ছে? আর এর ভ্যালু আসলো হচ্ছে তোমার টু 0.002875। এতগুলো সেল পার আওয়ারে বাড়ছে। বুঝতে পারলাম? এইভাবে বের করা যাবে। তো যদিও তোমাদের এই ম্যাথ গুলো দেবে না, এই মানে এরকম দিয়ে তোমাকে খালি মুখস্থ রাখতে হবে কি বলতো, তোমাকে ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে আর কোন জিনিসটা কি সেটা মুখস্থ রাখতে হবে। তোমাকে এগুলো ম্যাথ ট্যাথ করতে দেবে না। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে জিওমেট্রিক্যাল গ্রোথ, প্ল্যান্টের জিওমেট্রিক্যাল গ্রোথ বের করার কোন ফর্মুলা ইউজ করি। W1 ইকুয়াল টু W0 ই টু দি পাওয়ার RT। এখানে W1 মানে কি, W0 মানে কি, আর মানে কি, টি মানে কি, ই মানে কি, এগুলো তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। বুঝলা? তাহলে এবার চলে আসি আমরা এই জায়গাটাতে। দেখো, ভাবো এটা এ নাম্বারটা ভাবো একটা বেল গাছের পাতা, আর বি নাম্বারটা ভাবো একটা বট গাছের পাতা। হুম। তাহলে বেল গাছের পাতাটা ইনিশিয়ালি সাইজ ছিল 5 সেন্টিমিটার স্কোয়ার, আর দুদিন পরে মনে করো তুমি মাপলা দেখলা 10 সেন্টিমিটার স্কোয়ার হলো। আর একটা বট গাছের পাতা ইনিশিয়াল সাইজ ছিল 50 সেন্টিমিটার স্কোয়ার, দুদিন পরে তুমি মাপলা, তুমি দেখলা ওটা বেড়ে হলো 55 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা 5 থেকে বেড়ে হলো 10, তাহলে কত সেন্টিমিটার স্কোয়ার বাড়লো? 5 সেন্টিমিটার স্কোয়ার বাড়লো। আর এটা 50 থেকে হলো 55, তাহলে কত সেন্টিমিটার স্কোয়ার বাড়লো? এটাও 5 সেন্টিমিটার স্কোয়ার বাড়লো। তার মানে দুজনের ইকুয়াল গ্রোথ হলো, হ্যাঁ কি না? না, দুজনের ইকুয়াল গ্রোথ হলো না। আমি যদি এটা পার্সেন্টেজে এক্সপ্রেস করি, 5 সেন্টিমিটার স্কোয়ারে বাড়লো 5 সেন্টিমিটার স্কোয়ার, 5 সেন্টিমিটার স্কোয়ারে বাড়লো 5 সেন্টিমিটার স্কোয়ার, মানে মাল্টিপ্লাই 100 যদি করো তাহলে কত পার্সেন্ট বাড়লো? 100% বাড়লো। আর এখানে 50 সেন্টিমিটার স্কোয়ারে বাড়লো 5 সেন্টিমিটার স্কোয়ার, 50 সেন্টিমিটার স্কোয়ারে বাড়লো 5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে যদি পার্সেন্টেজে বের করি তাহলে কত হচ্ছে? 10% বাড়লো। হিসাব লাগাও, দেখো এটাতে বাড়লো 100%, এটাতে বাড়লো 10%। যদিও দুটারই 5 সেন্টিমিটার স্কোয়ার বাড়লো, কিন্তু যদি আমরা এটা পার্সেন্টেজে বের করি তাহলে দেখা যাচ্ছে কি এই নাম্বার যে বেল গাছটা, বেল গাছের পাতাটার বেশি গ্রোথ হয়েছে কম্পেয়ার টু বি নাম্বার। তো ব্যাপারটা হচ্ছে যে এটা এখানে তাহলে আমরা দুই ধরনের গ্রোথ পাচ্ছি। একটাকে বলা হচ্ছে রিলেটিভ গ্রোথ, আর একটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট গ্রোথ। রিলেটিভ গ্রোথ কোনটা? রিলেটিভ গ্রোথ কোনটা? এইটা হচ্ছে রিলেটিভ গ্রোথ। এইটা হচ্ছে রিলেটিভ গ্রোথ, 5 সেন্টিমিটার স্কোয়ার 5 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারলা? দেখে মনে হচ্ছে যেন দুটারই সেম গ্রোথ। আর কিন্তু অ্যাবসলিউটলি কোনটার গ্রোথ, কোনটা অ্যাবসলিউট গ্রোথ বলো তো? এইটা হচ্ছে অ্যাবসলিউট গ্রোথ, মানে পার্সেন্টেজে যেটা বের করছে এটা হচ্ছে অ্যাবসলিউট গ্রোথ। তাহলে অ্যাকচুয়াল গ্রোথ যেটা, তাহলে এই যে দেখো, মেজারমেন্ট এন্ড দ্য কম্পারিজন অফ টোটাল গ্রোথ পার ইউনিট টাইম ইজ কল্ড দ্য অ্যাবসলিউট গ্রোথ রেট। টোটাল গ্রোথ পার ইউনিট টাইম, প্রতি আওয়ারে কত করে বাড়ছে সেটা অ্যাবসলিউট গ্রোথ। আর দ্য গ্রোথ of given system per unit time expressed on a common basis, কমন বেসিস ধরে নাও দুটোরই 5 সেন্টিমিটার স্কোয়ার করে বাড়লো, মনে করো পার ইউনিট ইনিশিয়াল প্যারামিটার, ইজ কল্ড দ্য রিলেটিভ গ্রোথ, রিলেটিভ গ্রোথ রেট। তাহলে এখানে যে ফিগারটা আমি বুঝালাম এ আর বি এ দেখা যাচ্ছে কি যে এ থেকে হলো A1। হুম। এ থেকে A1, দেখো ছবিটার মধ্যে A1 লেখা আছে, মানে 5 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এ, আর বড় যখন 10 হলো তখন A1, বি, আর এখানে লেখা আছে B1, তাই না? তো এই জিনিসটাই এখানে এক্সপ্লেন করা যে যখন A থেকে A1 হচ্ছে বা বি থেকে যখন B1 হচ্ছে তখন ওদের মনে হচ্ছে যেন ওদের রিলেটিভ গ্রোথটা একই।
কিন্তু রিলেটিভ গ্রোথ রেটটা একই মনে হচ্ছে, কিন্তু ওদের অ্যাবসলিউট গ্রোথ রেটটা এখন দেখা দেখা যাচ্ছে কি যে অ্যাকচুয়ালি এর গ্রোথ রেটটা অনেক বেশি, বি এর গ্রোথ রেটটা অনেকটাই কম। তাহলে চলে আসি গ্রোথের জন্য কি কি কন্ডিশন দরকার। গ্রোথের জন্য কি কি কন্ডিশন দরকার? গ্রোথের জন্য দরকার হচ্ছে তোমার ওয়াটার, অক্সিজেন, নিউট্রিয়েন্টস, আর হ্যাঁ এই জিনিসগুলো তোমার গ্রোথের জন্য দরকার। প্রথমে চলে আসো ওয়াটারের কি সিগনিফিকেন্স। ভাবো এটা একটা বেলুন, ভাবো এটা একটা বেলুন, যে বেলুনের মধ্যে কোনো হাওয়া নেই। এবার বেলুনটার মধ্যে, ভাবো এটা একটা বেলুন, এই বেলুনটার মধ্যে কোনো হাওয়া নেই। এবার বেলুনটা মানে কিছুই নেই, এবার বেলুনটার মধ্যে তুমি জল ঢুকাচ্ছ, তাহলে বেলুনটা এরকম ভাবে ফুলে যাবে, তাই কি না? বেলুনটা যখন ফুলে যায়, তাহলে ভিতরে যখন ওয়াটার অনেক ঢুকিয়ে দিলাম, ওয়াটার বেলুনের গায়ে অনেক প্রেসার দেবে, ইয়েস অর নো? তখন বেলুনের ওয়ালটা একদম টাইট হয়ে থাকবে। হ্যাঁ, এই টাইট হয়ে থাকাকে বলে টার্জিডিটি। একদম সেল, ভাবো এখন বেলুনটা একটা সেল, সেলের মধ্যে জল পুরো ভর্তি, তাহলে সেলটা পুরো টার্জিট হয়ে আছে, বুঝতে পারলাম? ধরে নাও একটা কিসমিসকে জলের মধ্যে চুবালাম, তাহলে পরের দিন কিসমিসটা কি হয়ে যায়, ফুলে যায়, তার মানে কিসমিসের সেলগুলোর মধ্যে জল ঢুকে কিসমিসটা টার্জিট হয়ে গেছে। তো আঙুরের মতো, হ্যাঁ। এবার টার্জিডিটির অপোজিট কি বলো? চুপসে যাওয়াটাকে কি বলে? ফ্যাসিডিটি। তো একটা একটা সেল সবসময় টার্জিট কন্ডিশনে থাকাটা ভালো, কারণ টার্জিট কন্ডিশনে থাকলে ওর কি বলতো এক্সটেনশনটা খুব ভালো হয়, মানে ওর লম্বাটা দেখো বড় বড় হয়ে যাবে সেলটা, হ্যাঁ কি না? প্লাস আমাকে বলো রেসপিরেশনের ফার্স্ট স্টেপের নাম কি, যেখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হয়? গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস। এবার আমাকে বলো এই গ্লাইকোলাইসিস সেলের কোন জায়গায় হয়? ভেরি গুড, সাইটোপ্লাজমের মধ্যে হয়। গ্লাইকোলাইসিসটা হয় সাইটোপ্লাজমের মধ্যে, আর সাইটোপ্লাজমের মধ্যে 90% ওয়াটার, একই না? সেল, ভাবো এটা মাইটোকন্ড্রিয়া, বাইরে আছে কি সাইটোপ্লাজম। তো গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে, তার মানে কি গ্লাইকোলাইসিসের জন্য অনেক এনজাইম লাগে, মনে আছে তোমাদের? এনজাইম লাগে, তার মানে ওই এনজাইম গুলো সাইটোপ্লাজমের মধ্যে আছে। তার মানেই বলতে গেলে এনজাইম গুলো ওয়াটারের মধ্যে আছে, তার মানে ওয়াটার এখানে একটা মিডিয়ামের মতো কাজ করছে। এই যে দেখো এখানে লেখা আছে প্ল্যান্ট গ্রোথ এন্ড ফার্দার ডেভেলপমেন্ট ইজ ইনিশিয়ালি লিঙ্কড টু ওয়াটার স্ট্যাটাস অফ দ্য প্ল্যান্ট, ওয়াটার অলসো প্রোভাইডস দ্য মিডিয়াম ফর এনজাইমেটিক অ্যাক্টিভিটি নিডেড ফর গ্রোথ। যেমন রেসপিরেশনের গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয় যেখানে ওয়াটার আছে, সেই রেসপিরেশনের গ্লাইকোলাইসিসের যত এনজাইম সেগুলো ওয়াটারের মধ্যে কাজ করে। দুই নাম্বার কি লাগে? অক্সিজেন। অক্সিজেন কি কাজে লাগে? অক্সিজেন তো রেসপিরেশনের জন্য কাজে লাগবে, হ্যাঁ কি না? আর রেসপিরেশনে কি প্রডিউস হবে? এনার্জি প্রডিউস হবে। তাহলে যত এনার্জি প্রডিউস হবে তত ভালো সেলটার গ্রোথ হবে। তিন নাম্বার হচ্ছে নিউট্রিয়েন্টস, এই দিকে দেখবা। মনে করো নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, সরি ফসফরাস, ক্যালসিয়াম, সরি পটাশিয়াম, তারপরে মনে করো ক্যালসিয়াম, তারপরে মনে করো সোডিয়াম। এগুলো হচ্ছে নিউট্রিয়েন্টস যেগুলো প্ল্যান্ট সয়েল থেকে পায়। এবার এর মধ্যে কোনো কোনো জিনিস আছে যেগুলো প্ল্যান্টের একটু বেশি দরকার, যেগুলো বেশি দরকার সেগুলোকে বলে ম্যাক্রো নিউট্রিয়েন্ট। আর কোনো কিছু কিছু আছে যেগুলো একটু কম দরকার, সেগুলোকে বলে মাইক্রো নিউট্রিয়েন্ট। যেমন তোমার আহ ম্যাগনেসিয়াম আর নাইট্রোজেন ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য ফরমেশন অফ ক্লোরোফিল, তাই এগুলো এগুলো ম্যাক্রো নিউট্রিয়েন্ট। অন্যদিকে মলিবডেনাম, তারপরে হচ্ছে ক্লোরিন, এগুলো একটু কম লাগে, তাই এগুলো হয়ে গেলো মাইক্রো নিউট্রিয়েন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু এই যে দেখো প্রোটোপ্লাজম, তারপরে সোর্স অফ এনার্জি, এগুলোর জন্য নিউট্রিয়েন্টস গুলো লাগে। এছাড়া আর কি কি লাগে? এছাড়া আর লাগে হচ্ছে এই যে দেখো অপটিমাম টেম্পারেচার লাগে। যেমন স্প্রিং, বসন্তকালে নতুন পাতা হয়, নতুন ফুল ফ্লাওয়ার হয়, তার মানে ওই টেম্পারেচারটা প্ল্যান্টের গ্রোথের জন্য অপটিমাম। কিন্তু অন্যদিকে দেখবা উইন্টারের টাইমে প্ল্যান্টের পাতাগুলো ঝরে যায়। হ্যালো, এই তো একটু, আর 5 মিনিট। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু উইন্টারে দেখবা প্ল্যান্টের পাতা ঝরে যায়, গ্রোথ কমে যায়, তার মানে ওই টাইমটা অপটিমাম টেম্পারেচার না। তো অপটিমাম টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট। এছাড়া আর কি দরকার? এছাড়া আর দরকার হচ্ছে খুব ভালো লাইট দরকার, আর গ্র্যাভিটিও অনেক সময়
প্ল্যান্টের গ্রোথকে এফেক্ট করে। তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো। নেক্সট দিন আমরা ডিফারেন্সিয়েশন, ডি ডিফারেন্সিয়েশন এগুলো আমরা করবো।